Okay. So here you can see free handwriting basic. তো যে বিষয়টা আমি বলছিলাম, আমরা ধারাবাহিকভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসগুলো এখান থেকে কমপ্লিট করব। তো ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপ করার জন্য আমি যেটা বললাম যে বেসিক কিছু গ্রামার সম্পর্কে আমাদের কনসেপ্ট রাখতে হবে, অর্থাৎ এই গ্রামারকে মেনটেন করেই মূলত রাইটিংটাকে ডেভেলপ করা হয়। তো ফ্রি হ্যান্ড রাইটিং এ মেইনলি প্রধান যে বিষয়টা আমাদের আসে, অর্থাৎ আমরা ফ্রি হ্যান্ডে লিখতে পারি না, ভুল হয়। যে ভুলটা হয়, এই ভুল হওয়ার মেইন পয়েন্ট বা মেইন জায়গাটা হচ্ছে ভার্ব। অর্থাৎ আপনার যদি ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকে, তাহলে আপনি রাইটিং এর এই জায়গাটা ভালোভাবে ডেভেলপ করতে পারবেন না। ভার্ব সম্পর্কে একটা কনসেপ্ট আপনার রাখতে হবে যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করতে চান। এবং এই ভার্বের সাথে মেইন কানেকশনটা হচ্ছে সাবজেক্টের হয়ে থাকে। তো যেটাকে বলা হয়, একটা টপিকের নাম আপনারা শুনছেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এইটা আমরা আজকে একটু ভালোভাবে দেখব, কারণ এইটা ভালোভাবে না জানা থাকলে আপনি কখনোই ফ্রি হ্যান্ডে কোনো কিছু ভালো, মানে কারেক্ট ওয়েতে লিখতে পারবেন না। তাহলে কি কি বললাম? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট আর ভার্বের যে কানেকশন, সেটা আমাকে একটু বুঝতে হবে এবং সেটাকে মেনটেন করে কিছু রাইটিং আমরা প্র্যাকটিস করব। তো প্রথমত যে বিষয়টা আসে, হিয়ার ইউ ক্যান সি, যে কোনো ইংরেজি বাক্য তৈরির জন্য মূলত প্রধান দুটি বিষয় জানা অপরিহার্য, তা হলো ভার্ব এবং সাবজেক্ট। কি দরকার? সাবজেক্ট এবং ভার্ব। যেমন সুমি স্যুপ রান্না করেছে, এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটার সাবজেক্ট কোনটা এবং ভার্ব কোনটা, এটা আমাকে বুঝতে হবে। সেন্টেন্সটা কি? সুমি স্যুপ রান্না করেছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সুমি, সাবজেক্টকে সুমি। ভার্ব কি? এই রান্না করা শব্দটা আমার ভার্ব। রান্না করা শব্দটা আমার ভার্ব। এখন এই ভার্বটাকে দেখে আবার বুঝতে হবে যে এটার টাইমিংটা কেমন, এটা কোন টাইমে আছে, অর্থাৎ কোন টেন্সের ভিতরে এটা যাবে। তো এটা অ্যাজ ইউজুয়াল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতরে যাবে, রাইট। আমি যদি বলতাম যে সুমি স্যুপ রান্না করছে, করতেছে, করিতেছে, তখন সেটা কন্টিনিউয়াস হতো, বাট করেছে, কাজটা তার শেষ। করেছে, গিয়েছে, পড়েছে, লিখেছে, নিয়েছে, দিয়েছে, এরকম বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তো কে রান্না করেছে? সুমি, অর্থাৎ সাবজেক্ট সুমি। কি করেছে? রান্না করেছে। তাহলে এই রান্না করাটা ভার্ব। তো এই ধরনের সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব আমরা বের করতে পারি, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক বড় বড় বাক্য বা জটিল বাক্য থাকে, যেগুলো সাবজেক্ট ভার্ব সহজে ধরা যায় না। ইভেন একটা প্রবলেম আমাদের হয়, আমরা সবসময় এটা মনে করি যে একটা সেন্টেন্সের শুরুতে যে ওয়ার্ডটা থাকে সেটাই মনে হয় অলওয়েজ সাবজেক্ট হবে, কিন্তু সবসময় এই শুরুর ওয়ার্ড সাবজেক্ট হয় না। এটা আপনাদের একটু বুঝতে হবে। যেমন দেখেন, এখানে একটা সেন্টেন্স আছে যে গ্রামের অনেক এলাকার পানিতে আর্সেনিকের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি। এখন এটা আপনাকে যদি আমি ট্রান্সলেট করতে বলি, আপনি একটু হলেও প্রবলেম ফেস করবেন, ভালোভাবে এটা ট্রান্সলেট করতে পারবেন না। আপ- এই সেন্টেন্সের সাবজেক্ট কি গ্রাম বা অনেক এলাকার পানি? সাবজেক্টটা কি বলতে পারেন এই সেন্টেন্সটা? আর্সেনিকের এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে এই আর্সেনিকের পরিমাণ, এই জায়গাটা হচ্ছে আমার এই সেন্টেন্সের সাবজেক্ট। অর্থাৎ এই গ্রামের অনেক এলাকার পানিতে, এটা পানি কি, দ্যাট ইজ দ্য প্লেস, একটা জায়গা। তাহলে কি বেশি, আমার বস্তুটা কি? এই যে গ্রামের অনেক এলাকার পানিতে, এই জিনিসগুলো হচ্ছে অ্যাডভার্বের জায়গা, এগুলো কিন্তু অবজেক্ট না, সাবজেক্ট না। আমার সাবজেক্টটা মূলত আর্সেনিকের পরিমাণ, দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক। আবার সাবজেক্টের পরে প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে ভার্ব বসাতে হয়। এখন আমি যদি বলি এই সেন্টেন্সে ভার্ব কোনটা সেটা ফাইন্ড আউট করেন, আপনি কি ভার্ব ফাইন্ড আউট করতে পারবেন এই সেন্টেন্সটা থেকে? ভার্ব, হুইচ অন ইজ ভার্ব ইন দিস সেন্টেন্স? পারবেন? ভার্ব কোন? ভার্ব নাই। ভার্ব নাই, এই সেন্টেন্সটাতে ভার্ব নাই। অর্থাৎ আমাদের কথাগুলো অনেক ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে বুঝবেন। বাংলায় আমরা যে সেন্টেন্স গুলো দেখি, যখন আমরা ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেশন করতে যাই, আমাদের বাংলা সেন্টেন্স গুলো দুই রকমের হয়। একটা হচ্ছে ভার্ব যুক্ত সেন্টেন্স, যেমন সুমি স্যুপ রান্না করেছে, এর আগে যেটা দেখলাম, ওই রান্না করাটা ভার্ব, কিন্তু এই সেন্টেন্সে কোথাও ভার্ব নেই, কোথাও ভার্ব নেই। তো যে সমস্ত বাংলা বাক্যে ভার্ব থাকে না, সেই বাক্যগুলো আপনি যখন ইংলিশে ট্রান্সলেট করতে যাবেন, তখন আপনাকে
বি ভার্বের ব্যবহার করতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। তো যে সমস্ত বাংলা সেন্টেন্সে ভার্ব থাকে না, সেই সমস্ত সেন্টেন্স গুলো যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, তখন ভার্ব হিসাবে কোনটাকে নিবেন? বি ভার্ব, অর্থাৎ অ্যাম, ইজ, আর, অজ, আর। এটা বাদ দিলে কিন্তু আপনি কখনোই সেন্টেন্স কারেক্ট করতে পারবেন না। তাহলে সাবজেক্ট বের করার জন্য যদি প্রশ্ন করা হয় যে কি বেশি, সেটা হচ্ছে আর্সেনিকের পরিমাণ, দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক। এখন দেখেন সেন্টেন্সটা কেমন, দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক ইন ওয়াটার ইন মেনি এরিয়াস অফ দ্য ভিলেজ। কি বলছে? দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক ইন ওয়াটার ইন মেনি এরিয়াস অফ ভিলেজ ইজ, এই যে ইজ, এটা আমার মূলত ভার্ব, মোর দ্যান দ্য নর্মাল লেভেল। এখন এই দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিকের পরে যদি আপনি ইসটা দেন, তাহলে এই সেন্টেন্সটা বেশি পারফেক্ট হয় বা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ঠিক আছে? এইখানে যে ইন ওয়াটার ইন মেনি এরিয়াস অফ ভিলেজ, এই দুটোই হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। সেই অ্যাডভার্ব একটা সেন্টেন্সের যে কোনো জায়গায় বসানো যায়। অ্যাডভার্ব সেন্টেন্সের মিনিংকে কখনো আহ পরিবর্তন করতে পারে না। যে কোনো জায়গায় বসালেই আপনার মিনিং দিয়ে দেয়। শুরুতেও বসানো যায়, শেষেও বসানো যায়, মাঝেও বসানো যায়, অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝেও বসানো যায়, বিভিন্ন পজিশনে একটা সেন্টেন্সে অ্যাডভার্ব ইউজ করা যায়। বাট সবসময় চেষ্টা করবেন ইংলিশে যখন সেন্টেন্স তৈরি করবেন, সাবজেক্টের পরে ভার্ব রাখতে, বাদ বাকিটা তার পরে রাখতে। তো আমি যদি সেন্টেন্সটা এইভাবে বলি যে দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক ইজ more than normal level in water in many areas of village, এটা সব থেকে বেশি ভালো হয় বা অ্যাপ্রোপ্রিয়েট হয়। আর এখানে যেটা দেওয়া আছে এটা ভুল না, যে কোনো ভাবে সেন্টেন্স লেখা যায়। এরপর দেখেন, ঢাকা শহরের খাবারের পানির মান অত্যন্ত খারাপ। দেখেন এই বাক্যটিতেও কিন্তু কোনো ভার্ব নেই। ঢাকা শহর, খাবারের পানির মান অত্যন্ত খারাপ, কোনো ভার্ব নেই। অর্থাৎ এই ভার্ব বিহীন সেন্টেন্স, যেমন আমি একজন কৃষক, সে একজন শিক্ষক, তারা একজন লেখক, এই যে কথাগুলো আমি বলছি, সে একজন লেখক, হি ইজ আ রাইটার, সে একজন কৃষক, হি ইজ আ ফার্মার। তাহলে এখানে যে ইজ এর ব্যবহার করছি, অর্থাৎ বি ভার্ব, তো এই ধরনের সেন্টেন্স গুলোতেও বি ভার্বের ব্যবহার হয়। তো এখানে ভার্ব নেই। তো যে ধরনের বাক্যে ভার্ব নেই, সেই ক্ষেত্রে আমরা কি করব? যে ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়, এখানে মূলত সেটাই সাবজেক্ট। কোনটা সাবজেক্ট? যে ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়। অর্থাৎ এখানে কি সম্পর্কে বর্ণনা করা হচ্ছে? কি খারাপ? পানির মান। যেমন এখানে খাবারের পানির মান একটি বিষয়, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে খাবারের পানির মান, দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার। দ্য কোয়ালিটি মানে মান, কিসের মান? অফ ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ খাবারের পানির মান, দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন ঢাকা সিটি, ঢাকা শহরে, ইজ ভেরি হার্মফুল। তো যেটা আমি বলছি, এই যে ইন ঢাকা সিটি, এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। এগুলোকে যদি লাস্টে রাখার ট্রাই করেন, ইট উইল বি বেটার। অর্থাৎ দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইজ ভেরি হার্মফুল ইন ঢাকা সিটি, এরকম হলে সেন্টেন্সের সৌন্দর্যটা বৃদ্ধি পায়। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল ইন জেনারেলি যে কোনো সেন্টেন্স তৈরি করার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ সাবজেক্টের পরেই সবসময় ভার্বটাকে রাখার চেষ্টা করবেন, হ্যাঁ। আর এই যে অ্যাডভার্বের যে বিষয়গুলো, এগুলো অবজেক্টেরও পরে গিয়ে বসালে সেটা বেশি ভালো হয়। তাহলে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সুবিধাজনক নয়, তাহলে কি সুবিধাজনক নয় বলেন তো? সাবজেক্টটা কি হবে? আবহাওয়া পরিস্থিতি। তাহলে এইটাকে আমি যখন ইংলিশে বলবো, এটা হচ্ছে ওয়েদার কন্ডিশন, ওয়েদার কন্ডিশন। তাহলে দা ওয়েদার কন্ডিশনস, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এবার কি? ইন বাংলাদেশ, বাংলাদেশে বা অফ বাংলাদেশ, এখানে অফ এর ব্যবহারও করা যায়, যেহেতু বাংলাদেশের লেখা, ইনের থেকে অফ বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। বাংলাকে মানে একদম এই বাংলা সেন্টেন্সটাকে যদি অ্যাকিউরেটলি আপনি ইংলিশে ট্রান্সলেট করেন, তাহলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। দ্য ওয়েদার কন্ডিশনস অফ বাংলাদেশ আর নট কনভিনিয়েন্ট। এখন দেখেন, এইখানে আমার ইজ আছে, দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, বাট এইখানে আমার আর আছে। এই জিনিসগুলো মূলত কিভাবে হয়? অর্থাৎ এই সাবজেক্ট প্লুরাল, কন্ডিশনস এই প্লুরাল হওয়ার কারণে ভার্ব প্লুরাল হচ্ছে, আবার এখানে সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে ভার্ব সিঙ্গুলার হচ্ছে। তো এই বিষয়গুলোকে আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। এটা যদি আমরা ভালোভাবে নিতে না পারি, আপনি সেন্টেন্স যেভাবেই তৈরি করেন না কেন, যদি ভার্বের জায়গাটাতে ভুল করেন, সাবজেক্টের সঙ্গে ভার্বটাকে সঠিকভাবে পুট করতে না পারেন, তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়, অনেক বেশি সমস্যা হয়। তো এই জন্য এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করেন। দেখেন, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বিষয়গুলো, প্রথমত কিছু রুলস নিয়ে কথা বলবো, এবং এই রুলস গুলো আপনারা নিজেরা একটা এক্সারসাইজ করবেন আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দিলে।
দেখেন, বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কমন একটি রুল। দ্যাট ইজ দ্য জেনারেল রুল অর মেইন রুল অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি, যে একটা সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, একটা সেন্টেন্সের সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। ফর এক্সাম্পল, সোহেল ইজ দ্য লিডার অফ আওয়ার টিম। সোহেল আমাদের টিমের লিডার। তাহলে সোহেল এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একটা সাবজেক্ট। কি সাবজেক্ট? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে ভার্ব ইজ, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব। ইজ, ওয়াজ এগুলো সিঙ্গুলার ভার্ব। আবার আর, অয়ার এগুলো প্লুরাল ভার্ব। যেমন দ্য বয়েজ আর রানিং, ছেলেরা আর রানিং ইন দ্য ফিল্ড, মাঠে দৌড়াচ্ছে। স্ট্রাকচার টু দেখেন, রুল নাম্বার টু, দুটি সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে থাকে তবে অক্সিলারি ভার্ব হিসাবে আর বসবে। অর্থাৎ তুহিন এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, রফিক এটাও একটা সিঙ্গুলার সাবজেক্ট, বাট এই আলাদা দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে আমার সাবজেক্ট প্লুরাল হয়ে যায়। যেমন তুহিন অ্যান্ড রফিক, তখন আমার লিখতে হবে আর। তুহিন অ্যান্ড রফিক আর ওয়ার্কিং ভেরি ওয়েল। তুহিন অ্যান্ড রফিক আর ওয়ার্কিং ভেরি ওয়েল। অ্যান্ড দ্বারা যুক্ত হয়েও যদি নাউনগুলি একটি মাত্র ভাব প্রকাশ করে তবে অক্সিলারি ভার্ব সিঙ্গুলার হয়। এই জিনিসটা কি কি বলছে বোঝেন? অ্যান্ড দ্বারা যুক্ত হয়েও যদি নাউনগুলি একটি মাত্র ভাব প্রকাশ পায়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে মূলত কোনো রুলস রেগুলেশনের উপর কোনো কিছু না, বুঝছেন? এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়, আপনি যেভাবে দিবেন সেভাবে এটা আসবে, অর্থাৎ সেভাবেই কারেক্ট। ব্রেড অ্যান্ড বাটার, এটা কিন্তু একটা সেন্স বোঝাচ্ছে, মানুষ ব্রেড অ্যান্ড বাটারকে একসঙ্গে নেয়, খায়। এই জন্য বলছে যে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। কেউ খালি খালি ভাত খায় তরকারি ছাড়া বা যে কোনো জিনিস ছাড়া, একদম শুধু ভাত কেউ ওইভাবে খেতে পারে না, যে কোনো একটা কিছু দিয়ে খায়। তো আমি যদি বলি যে রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, ইট উইল বি ইজ। আমার দুটো আলাদা সাবজেক্ট আছে, কিন্তু কিন্তু আমার একটা মাত্র ভাব প্রকাশ পাচ্ছে, অর্থাৎ ভাত তরকারি একসঙ্গে মাখায় খায় মানুষ, ব্রেড অ্যান্ড বাটার একসঙ্গে গ্রহণ করে। সো এই জায়গাটায় আমার বুঝতে হবে। দ্য প্রেসিডেন্ট অ্যান্ড টিচার অফ দিস স্কুল প্রেজেন্টেড ইন দিস সিরিমনি। এই স্কুলের প্রেসিডেন্ট অ্যান্ড টিচার মানে যে শিক্ষক সেই আবার সভাপতি। হ্যাঁ, এবার কি বলছে যে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। তো এরকম যদি দুইটা আলাদা ওয়ার্ড, দুইটা আলাদা সিঙ্গুলার সাবজেক্ট একটা মাত্র ভাব প্রকাশ করে তাহলে কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। এরপর দেখেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রুল। সেটা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আগে বুঝতে হবে। সেটা হচ্ছে উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু দ্বারা কোনো নাউন বা প্রোনাউন যুক্ত হলে দুটি সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, ব্যবহার হবে। কি বলছি কথাটা খুব ভালোভাবে বুঝবেন। এই ওয়ার্ড গুলো দ্বারা যদি আলাদা দুইটা সাবজেক্ট কানেক্ট থাকে, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, এই ওয়ার্ড গুলো দ্বারা যদি আলাদা দুইটা সাবজেক্ট কানেক্টেড থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। মানে প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। প্রথম সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। কেমন? টিপু অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ গোয়িং টু কক্সবাজার। তাহলে টিপু সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু হিজ ফ্রেন্ড সাথে তার বন্ধুরা, এই 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 ওয়ার্ডটা দেখে আমার মনে হচ্ছে কিন্তু আমার সাবজেক্ট প্লুরাল, এবং এখানে আর হওয়ার কথা যে টিপু অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস আর গোয়িং টু কক্সবাজার। আপনি খোলা চোখে দেখলে এখানে কখনোই আপনি ইজ বসাবেন না। যদি আপনি ইংলিশ গ্রামারও জানেন, আপনি কখনোই এখানে ইজ বসাবেন না, আপনি কিন্তু আর বসাবেন। যদি আপনি সঠিক গ্রামার জানেন, যদি মনে করেন যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তো এখানে তো সাবজেক্ট প্লুরাল দেখা যাচ্ছে যে টিপু এবং তার বন্ধুরা, তাহলে তার বন্ধুরা কক্সবাজার যাচ্ছে, আর গোয়িং টু কক্সবাজার, এটা হবে না। কিন্তু এখানে ইজ কেন? কারণ আমার এই রুলটাকে এখানে মেনটেন করতে হবে যে উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু দ্বারা কোনো নাউন বা প্রোনাউন যুক্ত হলে দুটি সাবজেক্টের মধ্যে থাকা প্রথম মানে দুটি সাবজেক্টের ভিতর প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহৃত হবে। হি, অ্যালং উইথ হিজ বিজনেস পার্টনার্স, হ্যাজ অ্যাটেন্ডেড দ্য মিটিং। সে সাথে তার ব্যবসায়িক অংশীদারগণেরা মিটিং এ উপস্থিত হয়েছিল। সে সাথে তার ব্যবসায়িক অংশীদারগণেরা মিটিং এ উপস্থিত হয়েছিল। মিস্টার আজাদ অ্যাকম্পানিড বাই হিজ চিলড্রেন, তাহলে হি
আর বিজনেস পার্টনার্স, এই পরের যে নাউন এটা কিন্তু প্লুরাল। এই জন্য আমার এই হ্যাজ সিঙ্গুলার ভার্ব, হ্যাভ এবং হ্যাজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কিন্তু হ্যাভ বসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে। তো এই হ্যাজটা কেন বসছে? এই হি এর কারণে। এই পরের সাবজেক্টটা কিন্তু কোনো কিছু ম্যাটার করবে না, সেটা নাউন বা সেটা প্লুরাল হোক বা সিঙ্গুলার হোক। মিস্টার আজাদ accompanied by his children has attended the party. জনাব আজাদ সাথে তার ছেলে মেয়েরা পার্টিতে উপস্থিত হয়েছিলেন। তাহলে এখানেও মিস্টার আজাদ, এটা সাবজেক্ট থাকার কারণে আমার ভার্বটা হচ্ছে হ্যাজ। ওকে, তাহলে আমি আরেকবার বলে দিই, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু দ্বারা বাক্যে কোনো নাউন বা প্রোনাউন যুক্ত হলে দুটি সাবজেক্টের ভিতর প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো। এই সাবজেক্ট গুলো দ্বারা যদি, মানে এই ওয়ার্ড গুলো দ্বারা যদি দুইটা আলাদা সাবজেক্ট যুক্ত হয়, তাহলে সেকেন্ড, দেখেন দ্বিতীয় বা শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা সিঙ্গুলার বা প্লুরাল হবে। অর্থাৎ আইদার হি অর হিজ ব্রাদার ইজ গিলটি, হয় সে না হয় তার ভাই দোষী। তাহলে এখানে দুটোই আমার এখানে সিঙ্গুলার আছে। তো পরেরটা যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার, পরের সাবজেক্টটা যদি প্লুরাল থাকে তাহলে ভার্ব প্লুরাল। যেমন নট অনলি আই বাট অলসো ইউ আর কামিং টুডে, শুধু আমি নয় তুমিও আজ আসছো। তাহলে এখানে এই আই এর জন্য না, আমার এই ইউ এর জন্য এই ভার্বটা হচ্ছে। তাহলে আমি এখানে দুইটা বিষয় বললাম, সেটা হচ্ছে উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই দ্বারা দুটো আলাদা সাবজেক্ট কানেক্ট হলে প্রথম সাবজেক্ট যদি প্লুরাল তাহলে ভার্ব প্লুরাল, প্রথম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, অর্থাৎ প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা আমাকে বসাতে হবে। আর আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, এই ওয়ার্ড গুলো দ্বারা যদি দুইটা আলাদা সাবজেক্ট যুক্ত হয় তাহলে দ্বিতীয় সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, দ্বিতীয় সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, অর্থাৎ এখানে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী এটা হবে। তাহলে এই জায়গায় দেখেন নেইদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব, তো এখানে দুটোই সিঙ্গুলার আছে, তো ইজ হবে, এটাই স্বাভাবিক। এরপর দেখেন কোন সেন্টেন্সে যদি জেরান্ড ইনফিনিটিভ দ্বারা শুরু হয় তবে সেক্ষেত্রে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে। জেরান্ড ইনফিনিটিভ দ্বারা শুরু হয় মানে কি? কোন সেন্টেন্সে জেরান্ড ইনফিনিটিভ মানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ অথবা টু প্লাস ভিএন যুক্ত শব্দ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, সেই সাবজেক্টটার পরে যে ভার্ব আমার বসাতে হয় সেই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। যেমন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। এই ওয়াকিংটা কিন্তু এখানে নাউন, অর্থাৎ পার্ট অফ স্পিচ হিসেবে এটা নাউন, যেটাকে আমরা জিরান বলি। বিং অনেস্ট অর্থাৎ সৎ হওয়া, ইজ আ গ্রেট পারসন, একটা মহৎ গুণ। স্মোকিং ইজ ফরবিডেন ইন দ্য পাবলিক প্লেস, পাবলিক প্লেসে ধূমপান করা নিষেধ। তাহলে এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ অর্থাৎ জিরান্ড বা ইনফিনিটিভ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, নাউন হিসাবে বসে, নাউনের কাজ করে, সেটা যেমনই দেখতে হোক না কেন তারপরে ভার্ব সিঙ্গুলার হবে। বুঝতে পারছেন আমি কি বললাম? এই জিনিসগুলো যারা চর্চা না করবেন তারা পারবেন না। হ্যাঁ, তো পড়তে হবে, নিজেদের টাইম দিয়ে পড়তে হবে, এগুলো অ্যাডভান্স গ্রামারের বিষয়। তো এই জন্য বলছি একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, টাইম দিয়ে একটু পড়বেন। দেখেন, টু কালেক্ট ইসলামিক বুকস ইজ মাই হবি, ইসলামিক বই সংগ্রহ করা আমার শখ। এখানে লেখা ইসলামিক বুকস, আমার মনে হচ্ছে কি যে প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ ভার্ব ও প্লুরাল হবে, আর্ট আর কিছু হতে পারে, কিন্তু না, আমার সিঙ্গুলার হবে। কেন? কারণ এই টু কালেক্ট অর্থাৎ এই ইনফিনিটিভ থাকার কারণে। অন অফ দা এর পরে ভার্ব সিঙ্গুলার হয়। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই অন অফ দা এরপরে আমার একটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টটা দেখা যায় প্লুরাল, কিন্তু এরা এই অন অফ দ্য জিনিসটা মূলত কি জানেন? এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ এর কাজ করে। এই যে অন অফ দ্য যে কথাটা দেখছেন, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ এর কাজ করে। সো এরপরে যে নাউনটা থাকে, এই নাউনটা আমার মূলত দেখা যায় প্লুরাল, কিন্তু আমার ভার্ব সিঙ্গুলার হবে। অর্থাৎ এখানে ডিভাইড করা বোঝায়, এই অন অফ দা, ইজ, এভরি, এনি, ওই যে আইদার অর, নেইদার নট, এই ওয়ার্ড গুলোর পরে বেশিরভাগ সময় যে সাবজেক্টটা আমার থাকে, যে নাউনটা আমার থাকে, ওই নাউনটা প্লুরাল দেখা যায়।
কিন্তু এই ওয়ার্ড গুলো থাকার কারণে আমার ভার্ব মূলত সিঙ্গুলার হবে। অ্যাট লিস্ট অন অফ দ্য স্টুডেন্টস, এ দেখেন এই স্টুডেন্টস প্লুরাল না সাবজেক্টটা, কিন্তু আমার এখানে দেখেন উত্তরটা হচ্ছে গেটস। গেটস মানে কি? পায়, ফুল মার্ক এভরি টাইম। এখন অনেকে আবার এই ধারণাটা করে থাকে, এটা এটা একটা রং কনসেপ্ট, যেটা আমি আপনাদের বলে রাখি। অনেকে মনে করে কি যে ভার্বের সাথে এস মানে মনে হয় প্লুরাল ভার্ব, কিন্তু এটা কিন্তু ভুল। নাউনের সাথে এস যুক্ত হলে সেটা প্লুরাল নাউন, কিন্তু ভার্বের সাথে যদি এস যুক্ত হয় সেটা সিঙ্গুলার ভার্ব, নট প্লুরাল। ভার্বের সাথে এস কখন যুক্ত হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে আমার ভার্বটা সিঙ্গুলার হবে। অর্থাৎ সিঙ্গুলার ভার্ব মানে ভার্বের সাথে এস। অনেকে ভার্বের সাথে এস দেখলে প্লুরাল প্লুরাল ভাব চলে আসে, মনে হয় যেন এটা প্লুরাল, বাট না। ভার্বের সাথে এস মানে কিন্তু সিঙ্গুলার ভার্ব, আর নাউনের সাথে এস মানে কি? প্লুরাল নাউন। এরপর দেখেন, নিউজ, পলিটিক্স, ম্যাথমেটিক্স ইত্যাদি দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার হওয়ায় ভার্বও সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল, ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। এইখানে বিষয়টা কি? কেউ কেউ আমাকে ব্যাখ্যা করতে পারেন যে এই জায়গাগুলোতে এইগুলো সাবজেক্ট হওয়ার পর ভার্ব সিঙ্গুলার কেন হয়? এনিওয়ান ক্যান সে, দেখি কারো কোনো ধারণা আছে কিনা। না, বলেন আনমিউট করে। হ্যাঁ, বলেন তো। ওয়ার্ড লিমিটিং কি রকম? হুম, না, এই ওয়ার্ড গুলো মূলত এটা কি? একটা বিষয়, বিষয়ের নাম, তারপর হচ্ছে সংবাদপত্রের এই নামগুলো শব্দগুলো হচ্ছে হচ্ছে সব singular একক হয়। শব্দ, হ্যাঁ, এজন্য দেখতে প্লুরাল মনে হলেও সিঙ্গুলার। দেখতে প্লুরাল মনে হয় সিঙ্গুলার, একক শব্দ মানে কি? আর কেউ একটু ডিটেলস বলতে পারবেন? Last রাইট, case হচ্ছে। থ্যাংক ইউ। আমি একজনের কাছ থেকে উত্তর পেয়েছি। এই শব্দগুলোকে কি বলা হয় জানেন? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলার হয়। হ্যাঁ, আনকাউন্টেবল নাউন, আবারও বলছি, আনকাউন্টেবল নাউন, যে নাউনগুলোকে গণনা করা যায় না। তো আনকাউন্টেবল নাউন দেখতে প্লুরাল মনে হলেও এরপরে ভার্ব সিঙ্গুলার হয়। এমন একটা শব্দ আছে, যেমন ফার্নিচার। অনেকেই ফার্নিচারের পরে এস দিয়ে ফেলে, বাট এই জিনিসটা ভুল। এই ফার্নিচার শব্দটা একটা আনকাউন্টেবল নাউন। আমি নাউনের চ্যাপ্টারটা আপনাদেরকে ডিটেলসে পড়াবো। এই জিনিসগুলো দেখানোর পর আমি এক এক করে আলাদা আলাদা প্রত্যেকটা পার্ট অফ স্পিচ আমি ডিটেলসে দেখাবো, যদি সেইভাবে আপনারা গ্রামার শিখতে চান রাইটিং ডেভেলপ করার জন্য, তাহলে আমি সেগুলো দেখাবো। আমার তৈরি করা আছে সবগুলোই। তো দেখেন, এরপর সাবজেক্টের হেড ওয়ার্ড যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, আর যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। যেমন দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর পপুলার। অর্থাৎ এটা হচ্ছে ফ্রেজাল সাবজেক্ট, ফ্রেজাল ওয়ার্ড। ফ্রেজাল ওয়ার্ড মানে কি? আমি আপনাদের আগে এক সময় বলছিলাম যে আমার একটা সেন্টেন্সের সাবজেক্টও বড় হতে পারে প্রি মডিফাই বা পোস্ট মডিফাই করে। অ্যাডজেক্টিভ দ্বারা একটা সাবজেক্টকে প্রি মডিফাই করা যায়, আর প্রেপোজিশন দ্বারা পোস্ট মডিফাই করা যায়। যেমন দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, রাজশাহীর আম। এই সেন্টেন্সে কিন্তু এতটুকু ধরেই আমার সাবজেক্ট, অর্থাৎ ফ্রেজাল নাউন, বা এটাকে বলা হয় নাউন ফ্রেজ। কিন্তু এই যে চারটা শব্দ, দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, এই চারটা শব্দের ভিতর মেইন ওয়ার্ড কোনটা বা হেড ওয়ার্ড কোনটা? এই ম্যাঙ্গো। এই ম্যাঙ্গোকে কেন্দ্র করে এটাকে প্রি মডিফাই করছে দা, পোস্ট মডিফাই করছে অফ এবং রাজশাহী। তো এই যে হেড ওয়ার্ডটা কি? ম্যাঙ্গোস, এস, অর্থাৎ প্লুরাল। যে এইরকম বলছে যে সাবজেক্ট এর হেড ওয়ার্ড যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, হেড ওয়ার্ড যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। তো এটা প্লুরাল, এই জন্য আর পপুলার, অর্থাৎ প্লুরাল ভার্ব বসছে। নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ যেমন ডজেন, হান্ড্রেড, থাউজেন্ড, পেয়ার ইত্যাদি থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। অন ডজেন অফ অরেঞ্জ ইজ সাফিসিয়েন্ট। অরেঞ্জ, দেখেন এস আছে কিন্তু, বাট ভার্বটা হচ্ছে ইজ। কেন? এই ডজেন থাকার কারণে। তাহলে কি বলছে, রুলসটা কি? নাউনের পূর্বে যদি সংখ্যাবাচক কোনো শব্দ থাকে তাহলে আমার ভার্বটা সিঙ্গুলার হয়। মেইন কথাটা মূলত কি আমি একবার আপনাদের বলবো, বুঝাই দিব, জাস্ট একটু ওয়েট করেন, আমি একবারে বুঝাই দিব। এরপর দেখেন, সময় ও পরিমাপ উল্লেখ থাকলে সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন 2 hours ইজ রিকোয়ার্ড টু কুক দ্য রেসিপি। 2 hours ইজ রিকোয়ার্ড টু কুক দ্য রেসিপি, সময় ও পরিমাপ উল্লেখ থাকলে। অর্থাৎ 10 minutes ইজ এনাফ ফর এক্সারসাইজ।
এখানে আর না, কিন্তু 10 মিনিটস আমার দেখে মনে হচ্ছে যে প্লুরাল, ভার্ব প্লুরাল হবে, বাট না, ভার্ব সিঙ্গুলার হবে। তো সেই রুলটা এখানে বলা যে সময় ও পরিমাপ উল্লেখ থাকলে সিঙ্গুলার ভার্ব হয়। পার্সেন্টেজ ও ফ্র্যাকশন থাকলে পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ অন থার্ড অফ রিপোর্ট হ্যাজ বিন রিটেন, রিপোর্টের এক অংশ লেখা হয়েছে। একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার হয়। আবারও বলছি এই জিনিসটা, একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান, যেমন 40 মাইলস ইজ আ লং ওয়ে। আমার 40 মাইলস দেখে মনে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তো ভার্ব প্লুরাল হবে, বাট না, একটা জাস্ট পরিমাপ বোঝাচ্ছে। 10 মিনিটস ইজ এনাফ টু এক্সপ্লেইন দিস টপিক, 10 মিনিট যথেষ্ট এই টপিকটা এক্সপ্লেইন করার জন্য। তো এই জায়গাগুলোতে কিন্তু ইজ ভার্ব। সাবজেক্টের আগে যদি ইজ, এভরি, নো থাকে অক্সিলারি ভার্বটি সিঙ্গুলার হয়। এই যেটা আমি বললাম এগুলোকে বলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন এদের পরে দেখেন, এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে, নো স্মোকিং ইজ অ্যালাউড, হ্যাঁ, তো ভার্ব সিঙ্গুলার হবে। বই বা দেশের নাম দেখতে প্লুরাল হলেও তাদের পরে সিঙ্গুলার ভার্ব বসে। যেমন দ্য 100 ইজ আ ফেমাস বুক, দ্য হান্ড্রেডস এটা জাস্ট একটা বইয়ের নাম, আমার প্লুরাল মনে হচ্ছে, বাট ভার্ব কিন্তু ইজ। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আ রিচ কান্ট্রি, ইজ অর্থাৎ সিঙ্গুলার ভার্ব। বই বা দেশের নাম আমার দেখে মনে হচ্ছে কি যে প্লুরাল, বাট ভার্ব সিঙ্গুলার। কালেকটিভ নাউনগুলি সাধারণত সিঙ্গুলার এবং এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়। বাংলাদেশ আর্মি ইজ ডুইং আ গ্রেট জব ফর রোহিঙ্গা রিফিউজি, তাহলে এই আর্মি, পুলিশ, এই যে ওয়ার্ড গুলো আছে এদের পরেও কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। ঠিক আছে। ইনফরমেশন, নলেজ, অ্যাডভাইস, ডিয়ার সর্বদা সিঙ্গুলার হিসেবে এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়। এগুলো, এই ইনফরমেশন, নলেজ, অ্যাডভাইস এগুলো আনকাউন্টেবল নাউন। ইউর ইনফরমেশন ওয়াজ টোটালি রং, ইউর ইনফরমেশন ওয়াজ টোটালি রং, তাহলে ওয়াজ অর্থাৎ সিঙ্গুলার ভার্ব। এইবার দেখেন আমি আপনাদের একবার একটু বুঝাই বলি। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। কোন সেন্টেন্সে যদি সামন, এনিয়ন, এভরিওয়ান, ইজ অন, সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি, সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং এই ওয়ার্ড গুলো থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। অর্থাৎ এটা সিঙ্গুলার সাবজেক্টের কাজ করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের এই যে নিয়ম আছে যেটা বললাম না, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসে। তো এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কাজ এরা করে। কোন সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে এবং তার সাবজেক্ট যদি এই সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এনিওয়ান, এনিথিং, সামথিং হয় তাহলে ওই ভার্বের সাথে এস বা ইএস বসে। যেমন দেখেন সামওয়ান ওয়ান্টস ইউ অন দ্য ফোন, ওয়ান্টের সাথে এস আছে। সামথিং ইজ বেটার দেন নাথিং, এভরিথিং হ্যাজ বিন টেকেন, তো হ্যাজ সিঙ্গুলার ভার্ব। সেই সামওয়ান, সামথিং, এভরিথিং এদের পরে ভার্ব গুলো সিঙ্গুলার হয়। এরপর দেখেন ইজ অফ, অন অফ, আইদার অফ, নেইদার অফ, এভরি অন অফ এই ওয়ার্ড গুলোকে আমি আবারও বলছি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এদের পরে নাউন প্লুরাল থাকে কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। দেখলেই আপনার মনে হবে কি যে মনে হয় প্লুরাল ভার্ব বসাতে হবে, বাট সিঙ্গুলার। যেমন অন অফ দ্য ভিলেজার্স ওয়াজ ইলিটারেট, গ্রামবাসীদের ভিতরে একজন শিক্ষিত ছিল। ইচ অফ দ্য স্টুডেন্টস দেখেন প্লুরাল, আমার মনে হচ্ছে কি যে ভার্ব প্লুরাল হবে, স্টুডেন্টস তাহলে ওয়ার প্রেজেন্ট, বাট না, ওয়াজ প্রেজেন্ট। কেন? এই ইচ অফ থাকার কারণে। নেইদার অফ দ্য টু ব্রাদার্স, আমার সাবজেক্ট দেখা যাচ্ছে প্লুরাল, বাট ভার্ব সিঙ্গুলার হবে। কেন? এই ইচ অফ, অন অফ, আইদার অফ, নেইদার অফ, এভরি অন অফ এটা থাকার কারণে। সো নেইদার অফ দ্য টু ব্রাদার্স ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, দুই ভাইয়ের কেউই ক্লাসে প্রেজেন্ট ছিল না বা ক্লাসে উপস্থিত ছিল না। এরপর কি আছে দেখেন, যেটা আমি বলছিলাম, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই এগুলো যদি আলাদা দুইটা সাবজেক্টকে কানেক্ট করে তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো যদি আলাদা দুইটা সাবজেক্টকে কানেক্ট করে তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। যেমন সীমা, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, আমার পরের সাবজেক্টটা প্লুরাল, আমার অনেকে ভার্ব প্লুরাল ভার্ব এখানে বসাবে, বাট না, এই অ্যাজ ওয়েল অ্যাজ থাকার কারণে আমার প্রথম সাবজেক্ট যদি প্লুরাল হতো তাহলে আমি ভার্বটাকে প্লুরাল করতাম, বাট প্রথম সাবজেক্ট এখানে সিঙ্গুলার, এই জন্য আমাকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। নেইদার দ্য ক্যাপ্টেন নর দ্য প্লেয়ার্স আর প্রেজেন্ট, এখানে নেইদার নর, অর্থাৎ আবারও বলছি আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো দ্বারা দুইটা সাবজেক্ট যদি কানেক্ট হয় তাহলে সেকেন্ড সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল, সেকেন্ড সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার। আর এইগুলো দ্বারা হলে ফার্স্ট সাবজেক্টের উপর ডিপেন্ড করে হবে। তাহলে প্লেয়ার্স আছে পরের পরের সাবজেক্টটা,
প্রথম সাবজেক্টটা ক্যাপ্টেন সিঙ্গুলার কিন্তু, বাট এটা ভ্যারি করবে পরের সাবজেক্টের উপর। সো প্লেয়ার্স, এই জন্য এখানে আর। হ্যাঁ, নেইদার দ্য ক্যাপ্টেন নর দ্য প্লেয়ার্স আর প্রেজেন্ট। এবার দেখেন এখানে একটা বড় সেন্টেন্স আছে। আচ্ছা, তো এইখানে যাওয়ার আগে আমি একটা কথা আবারও বলি। আপনারা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফেস করবেন, অর্থাৎ যারা অ্যাডমিশন টেস্ট, ব্যাংক জব, বিসিএস এগুলো থেকে কোশ্চেন আসে, তো তারা একটা কাজ করবেন। আহ যদি মনে করেন, একটা শর্টকাট কথা আমি একটু বলি, যদি মনে করেন যে এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা কোশ্চেন আসছে, কোন ভার্ব বসাবো আমি বুঝতে পারতেছি না, সাবজেক্টটা এরকম, সব সময় সিঙ্গুলার ভার্বটা বসানোর চেষ্টা করবেন। যে ভার্বটা সিঙ্গুলার সবসময় সেইটা বসাবেন। কেন জানেন? কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসটাই হচ্ছে মূলত এই জন্য দেওয়া যে আমার কিছু সাবজেক্ট, আমার মেইনলি কমন রুলটা কি, যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তো কিছু সাবজেক্ট যেগুলো দেখতে প্লুরাল, এবং ওইগুলো আমি যখন ওইটা কোশ্চেনে দিব, তখন স্টুডেন্টরা প্লুরাল ভার্ব ব্যবহার করবে। হ্যাঁ, ওইটা না করে যাতে সিঙ্গুলার ভার্ব আপনি ব্যবহার করেন, তার জন্য যে রুলস গুলো আছে সেইগুলো এখানে দেওয়া। অর্থাৎ আপনি মনে করেন একটা সেন্টেন্স আপনার কোশ্চেনে আসলো, এখন আপনি বুঝতে পারছেন না যে কোন ভার্ব হবে, সবসময় সিঙ্গুলার ভার্বের উপর 80% 90% ওইটা দাগায় আসবেন, ফোকাস করবেন, ওইটা কারেক্ট হয়ে যায়। কারণ মূলত কাজ হচ্ছে এটাই, যে আমার আমার এই যে কনফিউশনটা ক্রিয়েট করে আমার এক্সামিনার, সেটা কোথায়? আমার এমন একটা ভার্ব দেয় যেটা দেখা যাচ্ছে যে, সরি, এমন একটা সাবজেক্ট দেয়, প্লুরাল সাবজেক্ট দেখা যাচ্ছে, অর্থাৎ আমি মানে যে আমি প্লুরাল ভার্বটাই নিব, কিন্তু আমার এখানে নিতে হবে সিঙ্গুলার ভার্ব। কেন নিতে হবে? তার জন্য কিছু রুলস, এই যেখানে এই যে যেগুলো আপনারা এই যে দেখলেন, এই রুলস গুলো যদি মেনটেন করতে পারেন, তাহলে এটা কমপ্লিট করা যায়। আর এই যে যেটা দেখালাম, এইটা একটু বেশি ভালোভাবে মনে রাখবেন, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিতর মেইনলি এই যে টেবলটা, জাস্ট এইটুকু, এইটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, এবং এই জায়গাটাতে প্রচুর স্টুডেন্টরা ভুল করে থাকে। আমি যখন প্র্যাকটিক্যালি রাইটিং গুলো দেখাবো, তখন এই বিষয়গুলো আসবে। তাহলে বুঝতে পারছেন আমার কথাটা আপনারা? কি বললাম এখানে? একবারে অনেক কিছু পড়তে গেলে হবে না, সবকিছু এগোতে গেলে হবে না। যদি এটা ভালোভাবে আপনারা নিতে চান, তাহলে একটু একটু করে এগোতে হবে এই জায়গাটাতে। বোঝা গেল? অর্থাৎ যেহেতু হার্ড থিংস সবার মাথায় সমানভাবে এটা যাবে না, তো এই জন্য অল্প অল্প করে যদি এগোতে পারেন, একটু ধৈর্য ধরে, তাহলে আপনি হয়তো নিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। তো এরপর দেখেন এখানে একটা রাইটিং টাস্ক আছে, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী ইংরেজি বড় বাক্য তৈরি। দেখেন আমরা ইংলিশে সেন্টেন্স তৈরি করতে পারবো কিনা দেখেন। জনাব হাবিব ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেবা ফার্মাসিউটিক্যালস এর একজন পরিচালক। তিনি তার ব্যবসায়িক অংশীদারগণ সহ মিটিং এ উপস্থিত হয়েছিলেন। মিটিং এর প্রধান এজেন্ডা ছিল ঔষধের গুণগত মান নিশ্চিত করা। জনাব আসিফ, যিনি হলেন বাংলাদেশের বিখ্যাত কেমিস্টদের অন্যতম, উক্ত মিটিং এ এ বিষয়ে তার গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেছেন। তো এই ধরনের সেন্টেন্স গুলো আমরা যখন ইংলিশে ট্রান্সলেট করতে যাই বা লিখতে যাই, আমরা গায়ে জ্বর চলে আসে, আমরা পারি না, বুঝতে পারি না কোনটার পর কোনটা বসাবো। তাহলে দেখেন, আমি এর আগে একদম প্রথমে আমি একটা কথা বলছিলাম যে বাংলা বাক্য যখন আপনি পড়বেন, দুই ধরনের বাক্য থাকে, একটা হচ্ছে ভার্ব যুক্ত, আর একটা হচ্ছে ভার্ব বিহীন বাংলা সেন্টেন্স। একটা হচ্ছে ভার্ব যুক্ত, একটা হচ্ছে ভার্ব বিহীন। যে সমস্ত সেন্টেন্সে ভার্ব থাকে না, সেখানে মেইন ভার্ব হিসেবে কি নিতে হয় ইংলিশে করার ক্ষেত্রে? বি ভার্ব। তাহলে প্রথম সেন্টেন্সটা দেখেন তো, একটা ভার্ব বিহীন সেন্টেন্স না? আমার যে ফার্স্ট সেন্টেন্সটা এই জায়গাটাতে আছে, এই ফার্স্ট সেন্টেন্সটা কি? যে জনাব হাবিব, এটা আমার সাবজেক্ট, ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেবা ফার্মাসিউটিক্যালস এর একজন পরিচালক। তাহলে মিস্টার হাবিব ইজ আ ডিরেক্টর, এই হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এইটুকু কিন্তু আমার মেইন অংশ একটা সেন্টেন্সে। কি বললাম? যে মিস্টার হাবিব ইজ আ ডিরেক্টর। এবার কিসে সেটা আমাকে বসাতে হবে, যে সেবা ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান, হ্যাঁ, ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেবা ফার্মাসিউটিক্যালস এর। তাহলে অফ, অফ কি হবে বলেন? বলতে পারবেন? একটু করে ইংলিশ সাজাই বলতে পারবেন? manufacturing, মেডিসিন ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, তারপর কি?
হ্যাঁ বলেন। Medicine manufacturing company, Sheba Pharmaceuticals. Sheba Pharmaceuticals in Pharmaceuticals, সাজায় বলতে হবে তো, একটু একটু সঠিকভাবে বলেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেইনটেইন করে। আমি তো বলে দিলাম, মেইন অংশটুকু তো আমি বলে দিলাম। the director of manufacturing medicine manufacturing institute, Sheba Pharmaceuticals. গুড, থ্যাংক ইউ, আপনার হয়েছে। তাহলে সেন্টেন্সটা আমার তাহলে কি দাঁড়াবে, যে মিস্টার হাবিব ইজ আ ডাইরেক্টর অফ মেডিসিন ম্যানুফ্যাকচারিং ফার্ম বলতে পারেন, বা ইনস্টিটিউশন বলতে পারেন। এরপর আপনি জাস্ট লিখে দিলেন যে সেবা ফার্মাসিউটিক্যালস, ঠিক আছে, এইটুকুই, আর কিছু না। এরপর তিনি তার ব্যবসায়িক অংশীদারগণ সহ মিটিং এ উপস্থিত ছিলেন। তাহলে অংশীদারগণ সহ, তাহলে হি। এবার আপনি বলতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এই ধরনের কিছু ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। হি অ্যাজ ওয়েল অ্যাজ অর হি অ্যালং উইথ হিজ বিজনেস পার্টনার্স। তাহলে আমার প্রথম সাবজেক্ট হচ্ছে হি, পরের সাবজেক্ট হচ্ছে বিজনেস পার্টনার্স, এবং যুক্ত আছে কি দিয়ে, এই সাথে আছে মানে অংশীদারগণ সহ, তার মানে অ্যালং উইথ বা অ্যাকম্পানিড বা অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলোর আমি একটা দিচ্ছি। তাহলে আমার কিন্তু প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে মিটিং এ উপস্থিত হয়েছিলেন, তাহলে এটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। তাহলে সেন্টেন্সটার ইংলিশ তাহলে এবার আমার কি দাঁড়াবে, হি অ্যালং উইথ হিজ বিজনেস পার্টনার্স অ্যাটেন্ডেড দ্য মিটিং। দ্য মেইন ইস্যু অফ দ্য মিটিং এর প্রধান এজেন্ডা ছিল, তাহলে দ্য মেইন ইস্যু অফ মিটিং ওয়াজ, ছিল, তাহলে ওয়াজ কি, ওষুধের গুণগত মান নিশ্চিত করা। অর্থাৎ যখন আপনি বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স করবেন, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্টে থেকে ফার্স্টের দিকে আসবেন। অর্থাৎ প্রথম সাবজেক্টটা কি, দ্য মেইন ইস্যু অফ অর দ্য মেইন এজেন্ডা অফ মিটিং ওয়াজ, এবার নিশ্চিত করা, অর্থাৎ টু এনশিওর দ্য কোয়ালিটি অফ ড্রাগ অর দ্য কোয়ালিটি অফ মেডিসিন, টু এনশিওর দ্য কোয়ালিটি অফ মেডিসিন। এরপর কি, জনাব আসিফ, যিনি হলেন বাংলাদেশের বিখ্যাত কেমিস্টদের মধ্যে অন্যতম, উক্ত মিটিং এ বিষয়ে তার গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেছেন। তাহলে ইংলিশটা কি, মিস্টার আসিফ, হ্যাঁ, হু ইজ অন অফ দ্য ফেমাস কেমিস্ট অফ বাংলাদেশ হ্যাজ প্রেজেন্টেড, উপস্থাপন করেছেন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো হ্যাজ প্রেজেন্টেড অ্যান ইম্পর্টেন্ট অপিনিয়ন অ্যাবাউট দ্যাট টপিক। দেখেন ইংলিশটা কেমন, একটু ভালোভাবে দেখেন। Mr. Habib is a director of medicine manufacturer firm Sheba Pharmaceuticals. He, along with his business partners, attended the meeting. The main issue of the meeting was to ensure the quality of drug. Mr. এটা হাবিব না, এটা আসিফ হবে। Who is on of ফেমাস কেমিস্টস অফ বাংলাদেশ হ্যাজ প্রেজেন্টেড, অর্থাৎ যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো হ্যাজ প্রেজেন্টেড ইম্পর্টেন্ট অপিনিয়ন অ্যাবাউট দ্য টপিক। তো এইভাবে এই জায়গাগুলোকে আমার কভার করতে হবে। হ্যাঁ, এই ধরনের কিছু সেন্টেন্স আমি আপনাদেরকে করতে দেব, অর্থাৎ বাংলা না, মানে বাংলা ট্রান্সলেশন এখন না, এটার উপর আরো অনেক অনুচ্ছেদ আর্টিকেল আমাদের আছে বাংলা করার জন্য। আমি কিছু ইংলিশ সেন্টেন্স, এই রুলস গুলো আপনারা নিজেরা একটু পড়বেন, পড়ার পর আমি ইংলিশ সেন্টেন্স করতে দিব। সেন্টেন্স গুলোর এক্সারসাইজ আমি দিলে আপনারা সেগুলো একটু কমপ্লিট করে আমাকে পাঠাবেন, এবং এটার জন্য আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে আমি গ্রুপ করে দিব, এবং আমি অত হোয়াটসঅ্যাপে ঝামেলা করতে যাব না, যাতে করে সবাই মেসেজ করতে পারেন, তার জন্য আমি টেলিগ্রামে গ্রুপ করব। এবং টেলিগ্রামের একটা সুবিধা হচ্ছে নাম্বার হাইড রাখা যায়, যার প্রাইভেসি সমস্যা বা পার্সোনাল প্রবলেম মনে হয়, টেলিগ্রাম গ্রুপটা, ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে এখানে প্রাইভেসি অপশনে গেলে আপনি নাম্বার হাইডের অপশন পাবেন, সেইভাবে রেখে আপনারা জয়েন করতে পারবেন। এবং টেলিগ্রামে আপনাদের একটা কনভারসেশন গ্রুপ করে দিব, সেখানে আমি আপনাদের এক্সারসাইজ গুলো দিব, এবং সেই জায়গাটাতে আপনারা ওই এক্সারসাইজ গুলো আমাকে সাবমিট করবেন ওই একটা গ্রুপের ভিতরেই, তাহলে আমি সবগুলো দেখতে পারবো, এবং ওই জায়গায় আপনারা কথা বলা বা কনভারসেশন কমিউনিকেশন গুলো করতে পারবেন। তো এই এই কাজগুলো এখন যেটা আমি দেখাচ্ছি, এগুলো মেইনলি আপনাদের করতে হবে, আপনাদের কাজ করা দরকার, আপনাদের পড়া দরকার। এখানে আমি পড়ায় আমি জাস্ট একটা গাইডলাইন দিতে পারি, আমি জাস্ট জিনিসটা কি দেখাই দিতে পারি, বাট মেইন কাজটা আপনার করতে হবে। এই জন্য এই বিষয়গুলো একটু দেখবেন আপনারা, ঠিক আছে, যেটা বললাম। আর এই
এই যে 8:30টায় যে ক্লাসটা আমি নিচ্ছি, এটা আর 2টা ক্লাস হয়তো আমার একটু এই টাইমে আমার নিতে হবে, কারণ আমার অন্য ব্যাচের ওই ওই স্টুডেন্ট গুলো প্রচুর পরিমাণে স্টুডেন্ট নক দিচ্ছে, আমার ওই ফ্রি ক্লাস গুলো নিতে হচ্ছে। তারপর আপনার 2টা ক্লাস শেষে আপনার আবার আমি 10টাতেই আপনাদের ক্লাস কন্টিনিউ করব, এই 10টাতেই আপনারা করতে পারবেন, বাট 2টা ক্লাস সামনে একটু মেনটেন করে এই টাইমটাতে একটু করবেন, ঠিক আছে? আর এই রেকর্ড এবং পিডিএফ ফাইল আমি দিয়ে দিব, দিলে আপনারা আমি টেলিগ্রাম গ্রুপের একটা লিংক দিয়ে দিব, সেখানে জয়েন করবেন। সেখানে এক্সারসাইজ গুলো আমি পোস্ট করলে ওইগুলো একটু সলভ করার চেষ্টা করবেন, এই রুলস গুলো মেনটেন করে, যে সাবজেক্ট কি হলে ভার্ব কি হবে বা কেমন ধরনের হবে, একটু মেনটেন করার চেষ্টা করবেন। নেক্সট ক্লাসে আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে কথা বলবো। এই যে রিলেটিভ প্রোনাউন, কোথায় হু বসে, কোথায় হুম বসে, কোথায় হুইজ বসে, কোথায় দ্যাট বসে, কোথায় হোয়াট বসে, কোথায় হোয়ার বসে, এবং এগুলো ব্যবহার করে কিভাবে একটার সাথে একটা সেন্টেন্স কানেক্ট করতে হয়। তারপর আমরা এই প্যাসিভ ভয়েসের যে ফ্রি হ্যান্ড রাইটিং, এইটা আমরা দেখবো, অর্থাৎ প্যাসিভ ভয়েসের ব্যবহার অনেকের কাছে এখনো ক্লিয়ার না আমাদের, তো এইটাকে প্র্যাকটিক্যালি কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে এগোতে থাকবো। আর স্পিকিং প্র্যাকটিসের যে বিষয়টা, ওইটা আপনাদের করতে হবে, ওইটা টেলিগ্রাম গ্রুপ করার পর আমি আপনাদের ওটা করে দেবো, এবং ওটা আমি আগামীকালই করে দিব, আমি আগামীকাল থেকে ফ্রি হয়ে যাবো, আর সমস্যা নেই, আগামীকালই আমি এটা করে দিব, ঠিক আছে? তো দ্যাটস অল ফর টুডে।